সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে দেশের ৩৬ ভাগ ব্যাংক। নির্বাচনের আগে আরও বাড়ার শঙ্কা। রক্ষণাবেক্ষণে অনীহার সুযোগ নিতে পারে হ্যাকাররা, দ্রুত ব্যবস্থার তাগিদ। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির। আলমাস কবির, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দেখছিলেন আমাদের সহকর্মীর প্রতিবেদনে যে ৩৬% ব্যাংক সর্বোচ্চ সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। সর্বনিম্ন বা মাঝারি পর্যায়ে কারা ঝুঁকিতে আছে সেই হিসেব যদি বাদও দেই, সরকার বলেছে নির্বাচনের আগে এই ঝুঁকি বাড়ার সম্ভাবনা আরও কয়েক গুণ বেশি। এইটা যদি হয় একটি দেশের ব্যাংকিং খাতের সাইবার হামলার ঝুঁকির চিত্র, সর্বোচ্চ ঝুঁকির চিত্র, তাহলে সে দেশের ব্যাংকিং খাত বা প্রযুক্তি খাতে আসলে কি বার্তা দিচ্ছে এই তথ্যগুলো? না, বার্তা হচ্ছে একটাই, যে আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে। আমরা তো 2016-তে দেখেছি যে বাংলাদেশ ব্যাংকে যে একটা মানি হাইস্ট হয়েছে এবং সেখানে যে কত অনেক টাকা যে আমাদের বিদেশে চলে গেছে। এই ধরনের সাইবার হামলা কিন্তু প্রায়ই হচ্ছে এবং ইনফ্যাক্ট গত কয়েক মাসে এটা কিন্তু অনেক বেড়েছে। তার একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এর ফলে কিন্তু হ্যাকাররা অনেক সহজে এই সাইবার অ্যাটাক গুলো করতে পারছে। সো এইখানে যদি আমরা যদি আরো বেশি সতর্ক না হতে পারি, তাহলে কিন্তু আমরা আরো বেশি বিপদে পড়ে যাব। এবং যদি ব্যাংকিং খাতে এই ধরনের হামলা হয়, তখন কিন্তু পুরো দেশের একটা ইকোনমি কিন্তু একটা ধসের মধ্যে পড়বে। সো নির্বাচনের আগে আমাদের এ ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। একটা প্রধান যে আমাদের মানে যেটা আমাদের করা দরকার, সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। যারা ইউজার আছেন, বিশেষ করে যারা ব্যাংকে যারা ইউজ করেন, বিশেষ করে যারা নেটওয়ার্কের ভিতরে কাজ করেন, তাদেরকে আরো বেশি সচেতন করতে হবে, ট্রেন্ড করতে হবে এবং কি কি করণীয় এবং কি কি বর্জনীয় এ বিষয়ে বারবার তাদেরকে রিমাইন্ডার দিতে হবে। একই সাথে আমি মনে করি যে প্রত্যেকটা ব্যাংকগুলোকে প্রতি বছর তো বটেই, দরকার হলে ষান্মাসিক, দরকার হলে ত্রৈমাসিক একটা আইটি অডিট, সিকিউরিটি অডিট করা দরকার। এবং প্রতি 3 মাস পর পর যে তাদের মানে নেটওয়ার্কটা, তাদের সিকিউরিটি যেটা ব্যবস্থা রয়েছে সেটা যে রোবাস্ট আছে, সেটাকে তাদের যাচাই করা দরকার। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সচেতনতা। আমি যদি যতই সিকিউর করি না কেন, আমার ইউজাররা যদি কেয়ারলেস হয়, তাহলে কিন্তু আমার এই নেটওয়ার্ক কিন্তু সুরক্ষিত থাকবে না। জি, আপনি বললেন কি করতে হবে, আমাদের কি করা উচিত। আসলে আমরা কি করতে উচিত ছিল, কোনটা আসলে আমরা পারিনি, যে কারণে ঝুঁকিতে পড়েছি, এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ বিষয় কিনা? না না, অবশ্যই আমরা আনফর্চুনেটলি আমাদের দেশে অনেক ডিজিটালাইজেশন হয়েছে ঠিকই, অনেক ব্যাংক অনেক ধরনের টেকনোলজি ব্যবহার করা শুরু করেছেন, কিন্তু সাইবার নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা অতটা বেশি গুরুত্ব কখনোই দেইনি। হ্যাঁ দিয়েছি, কিন্তু একটা আমার কেন জানি মনে হয় একটা দায়সারা ভাব ছিল সবসময়। এবং ধরুন একটা একটা মানে বিল্ডিং এ হয়তো মনে করেন আপনার হয়তো 6টা গার্ড লাগবে, সেখানে হয়তো আমি 2টা গার্ড দিয়ে মনে করেছি যে আচ্ছা ঠিক আছে, আমার আমার বিল্ডিং এ তো গার্ড আছে, আমি তো সুরক্ষিত। কিন্তু আসলে তো সেটা না। আপনাকে আপনার নেটওয়ার্কটাকে যতটা সম্ভব সিকিউর করতে হবে। এ বিষয়ে আপনার যে ধরনের যে ইকুইপমেন্ট লাগবে, ফায়ারওয়াল লাগবে, যে ধরনের সফটওয়্যার লাগবে, সেগুলোতে ইনভেস্ট করতে হবে। আপনাকে একটু থামাতে চাই আমি একটি তথ্য দেওয়ার জন্য, যে আমাদের কাছে একটি তথ্য আছে যে দেশের ব্যাংক খাতকে সাইবার হামলা থেকে রক্ষার জন্য 2024 সাল পর্যন্ত ব্যয় হয়েছে 53,413 কোটি টাকা। আপনি বললেন যে আমরা হয়তোবা ওইরকম পদক্ষেপ নেইনি। আসলে এই টাকাটা তার মানে কি পর্যাপ্ত না? বছরে যে 2,000 কোটি টাকা, সেটা কি পর্যাপ্ত না? আমি এটা এখন এভাবে বলতে পারবো না, তবে অবশ্যই আমাদেরকে যে মানে এখান থেকে অনেক টাকা হয়তো অপচয় হতে পারে। আমাদের ঠিকমতো ডিজাইনটাকে ঠিকমতো হয়েছে কিনা, অপটিমাইজ করা হয়েছে কিনা নেটওয়ার্ক সিকিউরিটিকে, সেটা তো আমি জানি না। কিন্তু সেই জন্যই বলছি যে এটার জন্য বারবার অডিট দরকার। এবং মানে এটা আমাদের এখন তো যেহেতু এখন নতুন নতুন টেকনোলজি চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে, এই অডিটিংটা 3 মাস না হলে অন্তত 6 মাস পর পর অবশ্যই করা দরকার। এবং আরেকটা জিনিস বলা দরকার, যে এই যে ফায়ারওয়ালের কথা বললাম, যেটা নেটওয়ার্কের সিকিউরিটি সবচেয়ে বড় একটা অংশ, সেই ফায়ারওয়ালের উপরে কিন্তু একটা বড় ডিউটি রয়ে গেছে এখনো আমাদের এনবিআর এর। সো এই ডিউটি কিন্তু কমিয়ে নিয়ে আসা দরকার। যদি ডিউটি কমিয়ে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে ভালো ফায়ারওয়াল নেটওয়ার্ক যেগুলো ব্যাংক যারা আছে তারা ইউজ করতে পারছে এবং তারা বেশি বেশি করে তাদের নেটওয়ার্কটাকে সিকিউর করতে পারছে। তো সরকারের কিন্তু এদিকে একটু মনোযোগী হওয়া দরকার। জি, আপনি একজন প্রযুক্তি বিশেষজ্ঞ বললেও ভুল হবে না। তো আপনি প্রযুক্তি নিয়ে এত বছর ধরে কাজ করেন, আমাদের ব্যাংকিং খাতে যে ডিজিটালাইজেশনটা হয়েছে, সেটা আসলে কতটা যথোপযুক্ত এবং সময়ের সাথে সাথে যে আপডেটটা দরকার, সেটা আদৌ হয়েছে? অনেকটাই হয়েছে, আমি বলবো যে অনেকটাই হয়েছে। তবে একটা জিনিস, একটা বারবার করে যে জিনিসটা বলে আসছি আমরা, সেটা হচ্ছে যে
আমরা কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিদেশি সফটওয়্যার ইউজ করি। তো বিদেশি সফটওয়্যার যখন আপনি ইউজ করছেন তখন কিন্তু সেই সফটওয়্যারে যখন মেনটেনেন্স করা হয় তখন বিদেশিরা এসে সেটা মেনটেনেন্স করে বা বাইরে থেকে সেটা মেনটেনেন্স করে, এবং তখন কিন্তু আমাদের তথ্য কিন্তু একটা ঝুঁকিতে থাকে। সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা দরকার। So, আমাদের দেশীয় প্রযুক্তিবিদদেরকে কিন্তু আরো বেশি দক্ষ করে তুলতে হবে এবং তাদেরকে ট্রেন আপ করতে হবে, বিশেষ করে সাইবার সিকিউরিটিতে, যাতে করে তারা এই ধরনের কাজগুলো সার্ভিসগুলো আমরা দেশের মধ্যে থেকে নিতে পারি। তখন কিন্তু ঝুঁকিটা অনেকটা কমে আসে ঝুঁকি। সো এই ব্যাপারে আমরা কিন্তু সেই বেশি ভালো মানে আমরা বেশি বেশি করে নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার তৈরি করতে পারিনি, যেটা আমাদের এখন অবশ্যই করতে হবে। বিকজ সামনের দিকে তো আমরা আরো বেশি ডিজিটালাইজেশন করব এবং তখন কিন্তু ঝুঁকি আরো বাড়বে এবং নতুন নতুন টেকনোলজির ফলে কিন্তু ঝুঁকি বাড়তেই থাকবে। জি সো সচেতনতা এবং দক্ষতা আমাদের তৈরি করতেই হবে। জি বাংলাদেশ ব্যাংক বলেছে যে সাইবার হামলা ঠেকাতে কোনো ব্যাংক অপ্রস্তুত থাকলে বা ব্যাংক কর্মকর্তার যোগসাজশ থাকলে তারা কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অতীত ইতিহাস যদি আমরা দেখি, 2024 সালে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়েছে, সাইবার হামলার ঝুঁকির কারণে অনলাইন সেবা তারা বন্ধ করেছে, বা রিজার্ভের চুরির ঘটনাটা তো আমরা জানি। বাংলাদেশ ব্যাংকই আসলে কতটা নিরাপদ? নিরাপদ বলছি তো নিরাপদ না, তার কারণ হচ্ছে আমি যতদূর বুঝি যে আমরা অতটা সচেতন না। আমরা কিন্তু অনেক জিনিস খুব ক্যাজুয়ালি নিয়ে নিই, আমরা কিন্তু অনেক জিনিস কেয়ারলেস কাজ করি আমরা। সো একটা ব্যাংকের কর্মকর্তা যে নেটওয়ার্কের যার অ্যাক্সেস আছে তার কি কি করা দরকার, কি কি করা দরকার না, কোন কোন জায়গা থেকে সে সাবধান থাকবে। যেমন মনে করেন তার টার্মিনালে সে হয়তো একটা ইউএসবি ড্রাইভ এনে সে ঢুকিয়ে দিল এবং সেখান থেকে হয়তো ফাইল কপি করলো, অথচ ওখান থেকেই কোনো একটা ম্যালওয়্যার তার নেটওয়ার্কে ঢুকে গেল। সো এই ধরনের খুব দেখে মনে হচ্ছে খুব একটা ইনোসেন্ট কাজ বা একটা খুব মনে হচ্ছে হার্মলেস কাজ, কিন্তু আসলে কিন্তু তা না। সো এই ধরনের তার সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো এগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি নিতে হবে এবং এটা কিন্তু আমার মনে হয় আইন করে নেওয়া দরকার। একটা জিনিস মনে রাখবেন যে গত কয়েক মাসে কিন্তু গত কয়েক কোয়ার্টারে এভরি 3 মাস পর পর কিন্তু প্রায় 100%-এর বেশি করে কিন্তু এই সাইবার হামলার পরিমাণ বাড়ছে, অর্থাৎ ডাবল হয়ে যাচ্ছে। এবং এই যে যেটা বলছিলাম যে যেহেতু নতুন নতুন টেকনোলজিগুলো আসছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই জন্য কিন্তু এই হ্যাকারগুলো তারা আরো বেশি আরো সহজে কিন্তু হ্যাকিং করতে পারছে, এই হামলাগুলো করতে পারছে। সো এইখানে আমাদেরকে এক্সট্রা আরো সতর্ক হতে হবে। সো এই জিনিসটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আমার মনে হয় এটা এখন হাই টাইম, যেটা আমাদের এটা সচেতন হওয়া দরকার। জি আসলে গ্রাহকরা এত কিছু বোঝে না সাইবার হামলা, তারা বোঝে তার তথ্য তার রাখা আমানত কতটা নিরাপদ, সেটা ব্যাংকিং খাত পারছে না। আপনার কথাই আমরা স্পষ্ট বুঝছি। একদম 30 সেকেন্ডে যদি বলেন, এই মুহূর্তে নির্বাচনের সময়ও খুব বেশি বাকি নাই, কতটা কঠোর হতে একদম সর্বোচ্চ কতটা আসলে পদক্ষেপ সরকারের নেওয়া উচিত? মানে ইমিডিয়েটলি একটা বড় ক্যাম্পেইন চালানো দরকার, যারা ব্যাংকে চাকরি করে তাদের জন্য এবং যারা ইউজার আছেন, যারা ইন্টারনেট ব্যাংকিং অনলাইন ব্যাংকিং ইউজ করে তাদের জন্য একটা বড় ক্যাম্পেইন চালানো দরকার। সরকার থেকে চালানো দরকার, ব্যাংকের নিজেরা তারা চালানো দরকার। সচেতন হতে হবে মানুষকে এবং ব্যাংকগুলোকে আইটি এক্সপার্ট দিয়ে তাদের নেটওয়ার্কটাকে বারবার করে যাচাই করা, অডিট করা, এই কাজটা অবিলম্বে করা দরকার। কেননা এই হামলার পরিমাণ বাড়বেই এবং কিছু মানে মহল আছে যারা নির্বাচন নিয়ে অনেক বানচাল করতে চায়, আমাদের ইকোনমিতে ধস আনাতে চায়, তারা যাতে সাকসেসফুল না হয় এজন্য কিন্তু আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে এবং গার্ডেড থাকতে হবে। জি আলমাস কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।